ঈদ মোবারক। ঈদের বিশেষ খেলার তারায় আজ আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আজ আমরা কথা বলবো ঈদ নিয়ে তাবিদ আউয়ালের সঙ্গে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ঈদ মোবারক আপনাকে। আপনাকে ঈদ মোবারক ভাইয়া। তো এবারের ঈদটা কিন্তু আপনার জন্য একটু বিশেষ। গত ২৬ অক্টোবর আপনি বাফুফের সভাপতি হয়ে এসেছেন এবং আপনি আসার পরে গত ১৬ বছরে আমরা যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা দেখেছি, এর মাঝে কিন্তু একটা প্রাণের সঞ্চার হচ্ছে। এবারের ঈদটা আপনার জন্য একটু বিশেষ। তো কেমন লাগছে এবার নতুন পরিচয়? থ্যাংক ইউ এত ভালো, ভালো কথা বলার জন্য। আ আমি মনে হয় প্রতি বছরই ঈদ একটু ডিফারেন্ট হয়। বাট হ্যাঁ, যেটা আপনি বলেছেন যে আমি আজকে বাফুফের প্রেসিডেন্সির পদে থেকে একটা ঈদ পালন করতে যাচ্ছি আজকে। অ্যান্ড ডেফিনিটলি মানে ভালো তো লাগছেই। ভালো না লাগার তো কোনো কারণই নাই। বাট ডেফিনিটলি দায়িত্ব আছে। মানে ঈদের দিনেও কিন্তু ফুটবল মাথায় চিন্তা থাকে, আগামীতে ম্যাচের চিন্তা থাকে। তো ফ্যানদের তো একটা বিশাল চাপ ছিল এবার যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি। আমি ডেফিনিটলি চাপ হিসেবে দেখি না। আমি মনে করি যে কি বলবো, ওদের দাবি থাকতে পারে, ফ্যান হিসাবে তো ওদের রাইট আছে এটা করা। বা প্রত্যাশার জায়গাটাকে তারা মানে সামহাও অনলাইনের মাধ্যমে কমিউনিকেট করতেছে আমার সাথে। আমরা যে ছোটবেলায় কার্ড পাঠাতাম, বন্ধুদেরকে এমন করে কার্ড পাঠাতেন কিনা, ওরকম কোনো স্মৃতি আজও নাড়া দেয় কিনা? ছোটবেলায় তো আমাদের কালচার যেটা ছিল ঈদই পাওয়া। সো খালি কালেকশনে নামতাম যে কে কত ঈদই দিবে। সেখানে তো আর কার্ড সিস্টেম ছিল না। তো হ্যাঁ, পরে একসময় যখন এসেছিলাম তখন কার্ডটা শুরু করেছিলাম। ওই যে বুকস শপে পোস্ট কার্ড পাওয়া যেত। এই বাংলাদেশের বিভিন্ন ছবি দেওয়া, বাংলাদেশের বিভিন্ন ট্যুরিজম স্পট দেওয়া। তো সেই পোস্ট কার্ডে বেসিক্যালি ঈদের শুভেচ্ছা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতাম। আপনি কি সত্যি, সত্যি হাতে লেখার সময় পান একটু কবিতার ভাষায় বা সুন্দর করে কিছু লিখে যে ওরকম সময় হয়, বাট ওরকম সময় আর অনেস্টলি আর ব্যয় করি না। পুরা কবিতা না হলেও একটা লাইন, একটা কবিতার বা একটা গানের বা একটা বইয়ের। একটা ভিন্নতা এসেছে নিশ্চয়ই, এখন অনেক দায়িত্ব বেড়েছে। এই এখন চাপ যুক্ত তাবিদ আউয়ালের ঈদ। মানে দুটোর মাঝে কি পার্থক্য চোখে পড়ে? অবভিয়াসলি অনেক পার্থক্য আছে। আগের ঈদ অ্যাজ আই সেড ছোটবেলায় দায়িত্ব ছিল না। দিনটা আনপ্ল্যান্ড, আনস্ট্রাকচার্ড ছিল। যেখানে চাইলাম যদিও যাওয়ার জায়গা খুব কম ছিল, বাট ঘুরতেছি, বের হচ্ছি, মানে খুবই ইনফর্মাল একটা ঈদ ছিল। আর এখন তাতে একটু স্ট্রাকচার্ড, কিছু সেট জায়গায় যেতে হয় বা সেট সময় কেউ আসে, মানুষ এক্সপেক্ট করে যে আমি কোথাও যাব বা আমাকে দেখতে আসবে। এই ফর্মালিটিসটা তো বজায় রাখতে হয়। আপনি আসার পরে যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলব যে আমরা ম্যাচ খেলেছি এবং হামজা আসার পরে ঈদটাই তো আলাদা হয়ে গেছে। তো ফুটবলের একটা মোড় আপনি ঘুরিয়ে দিয়েছেন। আমি এখানে একা না। আমাকে অনেকে হয়তো এগুলো বলে, বাট আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এটা টিম ওয়ার্ক ছিল। আমাদের মানে ফিজিক্যালি বাফুফের প্রত্যেকটি এমপ্লয়ি ইউনো অত্যন্ত পরিশ্রমী ছিল। বিশেষ করে মিডিয়া ভাই বোনেরা তারা কিন্তু আমাদেরকে বেশ জব দিতে মাঝে রেখেছে। বাট আমাদেরকে ইউনো নেশনের সামনে ভালোভাবে পেশও করেছে, বিশেষ করে আমাদের প্লেয়ারদেরকে। তো আমি মনে করব না আমার একার কোনো কৃতজ্ঞতা এখানে আছে। হ্যাঁ, আমরা আরো অনেক কথা বলবো আপনার সঙ্গে। চলেন আমরা একটু হাঁটি। নিশ্চয়ই ছোটবেলার পোশাক-আশাক নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে যে ছোটবেলার পোশাক-আশাক, এখনকার পোশাক-আশাক যে এখন কি কোন ধরনের পোশাক পরতে আপনি বেশি পছন্দ করেন? দেখেন, ছেলেদের ফ্যাশন তো কখনো চেঞ্জ হয় নাই। আমাদের পোশাক পরা বা জুয়েলারি পরার তো ওরকম স্কোপ হয় না। বাট ডেফিনিটলি ছোটবেলায় পাঞ্জাবি পাঞ্জাবি পরতাম ঈদের সময়। অ্যান্ড বড় হওয়ার পরে হয়তো একটু ফ্যাশনেবল হতে চেষ্টা করি। আগে হয়তো প্লেন হোয়াইট পরতাম সিম্পল থাকার জন্য। এখন হয়তো একটু কালারফুল কাপড়-চোপড় পরি। এটা হলো মেইন ভিন্নতা। ছোটবেলায় যেটা হতো, হয়তো একদিনে ১০ বার চেঞ্জ করতাম। কারণ ময়লা হয়ে যাচ্ছে। এখন কাপড় তো বদলাইতে হয় না। আরেকটা প্রবলেম ছিল ছোটবেলায় যে সব খালারা, চাচারা তো গিফট দিত। এখন সবারই খুশি করার জন্য ওরা যখন বাসায় আসে ওদের কাপড়টা পরতাম। ওদের বাসায় গেলে ওই কাপড়টা পরতাম। তো সাথে একটা ব্যাগ নিতে হইতো ৪-৫ টা দিয়ে। এখন অফ কোর্স ওই এক্সপেকটেশন থাকে না। সো একটু ইজি এসে ভাইয়ের সঙ্গে মারামারি হইতো কিনা? ওর যেটা পছন্দ হয়েছে ধরেন খালা ওটা দিয়েছে, আপনার সেটা পছন্দ হয়ে গেছে। ঈদের কাপড়ে মারামারিভাবে হতো না, উল্টা হতো যে না পরার জন্য। কারণ অনেক সময় যেটা হতো, এগেইন আমাদের সবাই মনে রাখবে, হয়তো কেউ স্বীকার করে না। সবাই কেন জানি মনে করতো যে ভাই হইলেই একদম একই ডিজাইন, একই রঙের একটা ইউনিফর্ম মতো কাপড় দিতে হয়। তো এটা আমাদের কাছে খুব অপছন্দ ছিল যে ২ জন চাইতাম ভিন্ন কাপড় পরতে, ২ জন চাইতাম ডিফারেন্স হইতে। বা জোর করে আমাদেরকে পরানো হতো। এটার ব্যাপারে কিন্তু মানে ইনফ্যাক্ট আমরা ইউনাইটেড থাকতাম। মানে মারামারি এগেইনস্ট দ্য ফ্যামিলি, উল্টা। যে আমরা সেম কাপড় পরবো না। হয়তো একই কাপড় ডিফারেন্ট টাইমে পরবো। বাট আমাদের খুব বিরক্ত লাগতো যে মনে একটা ইউনিফর্ম পরে সবাই যাচ্ছি কোথাও।
রাজনীতিবিদ তাবিদ আউয়াল, সোশ্যাল ওয়ার্কার, অনেক ধরনের আপনার পরিচিতি আছে। আপনার আরও একটা পরিচিতি আছে যেটা জানেন অনেকে, আবার অনেকে জানেন না, যে আপনি একজন ফুটবলার ছিলেন এবং আপনি আমাদের ঘরোয়া লিগে খেলেছেন এবং আপনার নিজেরও একটা ক্লাবও ছিল। তো ফুটবলে কিভাবে আসা? ধানমন্ডি ক্লাবের যে তখন ম্যানেজার ছিলেন পিয়ারু সাহেব, উনি মারা গেছেন। পিয়ারু ভাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাকে একটা মাঠ থেকে দেখে ধানমন্ডি ক্লাবে নিয়ে গেল। এই শুরু হলো, মানে আমি রিক্রুটেড হলাম, তখন ধানমন্ডি ক্লাব ফার্স্ট ডিভিশনে ছিল। এই শুরু হলো আমার খেলা। তো স্কুলের পাশাপাশি আমি ফার্স্ট ডিভিশন লিগে খেলতাম। ফুটবলের জন্যই কিন্তু আমি ইউনিভার্সিটি স্কলারশিপ পেলাম। তো আমার কিন্তু আমেরিকাতে পড়ার সময় বাবা মা থেকে টাকা নিতে হয় নাই। স্পোর্টস স্কলারশিপে আমি এডুকেশনটা পেয়েছিলাম। এরপরে নিজের ক্লাব দেয়া এবং নিজের যে সকার ক্লাব ফেনী স্টার্ট করলেন, জার্নিটা কেমন ছিল? বেশিরভাগ ক্লাবগুলো রেডিমেড প্লেয়ারদেরকে একটা ভালো স্যালারি দিয়ে নিয়ে নিত। তো ফেনী সকার ক্লাব পরবর্তীতে আবার একটা নফল আমি তৈরি করেছিলাম, যেন ফার্স্ট টাইম ইয়াং প্লেয়ার বা ডিস্ট্রিক্টে খেলা প্লেয়াররা একটু চান্স পায় কোথাও, মানে খেলার জন্য, ডেভেলপ করার জন্য। তো একটা স্ট্রং অ্যাম্বিশন ছিল যে ওই জায়গায় আমি যাবই, যেমনি হোক। সো প্রিপেয়ার্ড ছিলাম। অপরচুনিটি যখন আসলো, অ্যাজ এ সেড, মাঠে নেমে গেলাম অ্যান্ড মাঠে যাই গোল দিলাম। তাহিদ ভাই, আমরা গত কয়েকদিন 17ই মার্চ থেকে 27 মার্চ একটা হামজা ঝড়ের মাঝে ছিলাম। তো হামজাকে দেশের ফুটবলে নিয়ে আসাটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল এবং এটা কিভাবে আপনি চ্যালেঞ্জটা জয় করে দেখালেন? চ্যালেঞ্জ তো অবভিয়াসলি ছিল। দীর্ঘদিন ধরে হামজার আসার একটা প্রক্রিয়া চলতেছিল, বাট ফাইনালি আমরা এটা কনক্লুড করতে পেরেছিলাম। সো চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি ছিল লজিস্টিক্স। আপনারা দেখেছেন যে হামজা দেওয়ান চৌধুরী, মানে ওর দেশ টান এতটুকুখানি বেশি যে সে কিন্তু লেস্টার থেকে স্ট্রেইট হবিগঞ্জে গিয়েছিল। তো আমি মনে করি যে এই যে সে একটা উদাহরণ সৃষ্টি করে দিয়েছে, যে একদম মানে গ্রামের মাটির ছেলে গ্রামের মাটিতে ফেরত দিয়েছে, এটাই আমি মনে করি মানে সবার ভিত্তিতে একটা খুবই মানে আমার পরিবর্তন নিয়ে এসেছে। সবাই মনে করেছিল বিদেশের থেকে প্লেয়ার আসবে না হয়তো, বা বিদেশে বড় হয়েছে, কি খাবে, কথা বলবে কিনা, কারোর সাথে মিশবে কিনা, একটু নাকচে থাকবে। থাকতে পারে। বাট আমরা দেখেছি একদম উল্টোটা। অ্যান্ড তাই আমি মনে করি যে তার এই অ্যাটিটিউড, তার এই বিহেভিয়ার, এটা খালি বাংলাদেশের মিডিয়াকে না, ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়ান ফ্যানদেরকে কিন্তু মানে মানে মন জয় করে নিয়েছিল। অনেকে জানে না যে হামজার জন্য তো আমরা স্ট্যান্ড বাই ডক্টর বা অনেক কিছু রেখেছিলাম। আর লেস্টারে আমরা গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম, তার সাথে কথা বলা, তাকে আশ্বাস দেওয়া যে সে যে জায়গায় আসতেছে সে একটা ভালো পরিবেশে আসবে। অ্যান্ড আই এম গ্ল্যাড টু সে যে যাওয়ার আগে হামজা বলে গিয়েছে আমাকে পার্সোনালি যে হি লাভস বাংলাদেশ, বিকজ তার বউ যে অ্যাকচুয়ালি বিদেশি, সেও বাংলাদেশকে পছন্দ করেছে। এমনি আমরা আশা করতে পারি তো যে সবগুলো ইয়েতেই আসবে এবং খেলবে। হি ইজ কমিটেড যে এএফসি কোয়ালিফাইং ম্যাচগুলা প্রত্যেকটাতে সে আসবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলোতে হি ইজ ভেরি ওয়েল কমিটেড। সাফটা সিন্স স্কেজুলটা মাত্র পেলাম আমরা, এটা নিয়ে তার সাথে, তার ক্লাবের সাথে একটু কথা বলতে হবে। ভাইয়া, এরকম আরো বিদেশিদেরকে আপনি বারবারই বলেছিলেন যে এরকম আনতে চান, তো আপনার কি ওই পরিকল্পনাটা নিশ্চয়ই আছে? এখন ওরা বিদেশি না, ওরা বাংলাদেশি। ওই তো যারা ওরা বিদেশি ফুটবলার আছে বাংলাদেশে। বিদেশে থাকে। আমি এখনো বলছি যে আমরা বাংলাদেশের থেকেও প্লেয়ার আরও ভবিষ্যৎ সিলেক্ট করব। বাংলাদেশি প্লেয়ার বা অরিজিনাল প্লেয়ার যারা বিদেশে খেলছে তাদেরকেও আমরা দলে খেলার জন্য আমরা চান্স দিব। তাহলে আমরা চাই পুলটা বড় হোক। আমরা কিন্তু কমিটেড যে আমরা রেকর্ড ব্রেকিং ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলবো। এর মধ্যে ভাইয়া ছোট্ট করে যদি একটু জানতে চাই যে আমাদের কিন্তু নারী ফুটবলেও বেশ কিছু জটিলতা এসেছিল। দেখেন, নারী প্লেয়াররা আমাদের পরিবারের সদস্য। আপনারও পরিবার আছে, প্রফেশনাল এবং পার্সোনাল। সব ফ্যামিলিতেই একটু দ্বিমত হয়। আমরা মানুষ, আমরা অপিনিয়ন দিতে পছন্দ করি। অ্যান্ড আমিও বিশ্বাস করি উই শুড রেসপেক্ট সবারই একটা অপিনিয়ন অ্যান্ড সবারই একটা পজিশন। তো আমি জিনিসটাকে ওভাবে নেগেটিভভাবে দেখি নাই। আমি দেখছি যে আমরা একটা মুখোমুখি অবস্থায় ছিলাম, অ্যান্ড আলোচনার মাধ্যমে আমরা একটা সেই অবস্থান থেকে সবাই সরে এসেছি। আগামীতে আমাদের নারী ক্যাম্পটা এক্সপ্যান্ড করবে, নারীদের ফুটবলিং ক্যাম্প। আমাদের অনেকগুলো প্রীতি ম্যাচ থাকবে। আলটিমেটলি আমাদের লক্ষ্যমাত্রা এএফসি কোয়ালিফাই করার জন্য। ছোটবেলায় তো সবার বাড়িতে সেমাই, পায়েস বা মিষ্টির অনেক ধরনের আইটেম হতো। তা আপনার আসলে প্রিয় ডিশ কি ছিল? আমি একটা হালুয়া পছন্দ করি। তো সুজির হালুয়া অ্যান্ড রুটি, এটা মোটামুটি ছিল আমার, বলতে পারেন ঈদেরও ফেভারিট, বাট ইনফ্যাক্ট আমি ঈদের বাইরেও এটা আমার কমফোর্ট ফুড। নিজেকে মেনটেন করার জন্য কি খাওয়া একটু বেছে বেছে যে মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিব বা ওইটা করবো যে আরেকটু ফিট থাকতে হবে, আরো বেশি? বাংলাদেশে কনটেক্সটে খাওয়া কন্ট্রোল করা যায় না। আপনি যতই চেষ্টা করেন কন্ট্রোল করতে, কেউ না কেউ বলে আরেকটু ভাত খান, কেউ না কেউ বলে এই ডিশটা একটু ট্রাই করেন।
আর যখন একদমই বলবেন না, একদম অনড় থাকবেন, তখনই হুট করে বলে দেয় এটা নাকি উনি নিজের হাতে বানিয়েছে। লাস্ট একটা অ্যাটেম্প্ট, তখন তো খেতেই হয়, আউট অফ রেসপেক্ট, আউট অফ লাভ, আউট অফ ইমোশন। তো বাংলাদেশে ডায়েট কন্ট্রোল বা মানে আমাদের এইসব কালচারাল এবং ধর্মীয় অনুষ্ঠান গুলাতে কোনোভাবে কন্ট্রোল করা যায় না। ভাইয়া একটু যদি আমরা পারিবারিক জীবন সম্পর্কে কথা বলি, ভাবির সঙ্গে কোথায় দেখা হলো, বিয়েটাই বা কিভাবে হলো এবং সে সম্পর্কে যদি একটু জানতে চাই। এখন আমার ওয়াইফ তো বাংলাদেশি, যদিও সে জন্ম নিয়েছিল ইউএইতে এবং বেশিরভাগ সময় সে আমেরিকাতে বড় হয়েছিল। তো আমার ওনার সাথে দেখাই হয়েছে আমেরিকা, নিউ ইয়র্ক শহরে। অনেক দিনের যোগাযোগ ছিল, বাট ফাইনালি যোগাযোগটা সামহাও একটা রিলেশনশিপে পরিণত হয়েছে অ্যান্ড ফাইনালি আমরা তো বিয়ে করেছিলাম 2010 সালের ডিসেম্বরে। তো সেদিন থেকেই আমরা একসাথে বাংলাদেশেই থাকি। অ্যান্ড একজন একজনের এখন সাপোর্ট, একজন একজনের সঙ্গী, এভাবেই আছে। চমৎকার কোনো মুহূর্ত যদি থেকে থাকে বা আপনি শেয়ার করতে পারেন বা শেয়ার করতে না চাইলেও কোনো সমস্যা নাই। ওনার সাথে তো আমার প্রতিদিনের চমৎকার মুহূর্ত। খুবই ভালো লাগলো ভাইয়া। আমাদের দেশের বেশিরভাগ সমর্থকই আসলে ব্রাজিল, আর্জেন্টিনা সাপোর্ট করে বা কেউ জার্মানি সাপোর্ট করে থাকে। তো ফুটবলে আপনার প্রিয় দেশ কোনটা? আমার ফুটবল অনেকগুলো প্রিয় দেশ আছে। আমি 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 ফুটবলটা তো খুব মানে গভীরভাবে ফলো করি। তো আমার মনে করেন লিগে ডিফারেন্ট টিম আছে, ন্যাশনাল টিম ডিফারেন্ট টিম আছে। তো আর্জেন্টিনা, ব্রাজিল যখন হাইপের ছিল, তখন আমি তখনকার সময় ওয়েস্ট জার্মানি সাপোর্টার ছিলাম। এখন ইদানিং আমি দেখি একটু এশিয়া আমাকে টানতেছে। আমি নর্মালি এখন দেখি জাপানের দিকে একটু বেশি আমি টানি। খেলা দেখলে ওদের খেলাগুলো আমি চেষ্টা করি ফলো ফলো করতে। ভাইয়া বিনোদনের জগতে যদি জানতে চাই, টিভি, সিনেমা, গান কোনটা দেখা হয় এবং পছন্দের কারা আছে? বিনোদনে ফুটবল খেলি, বিনোদনে ফুটবল দেখি। সো আমার স্পোর্টস বা ফুটবলটাও এখনও আমার জন্য মেইন বিনোদনের জায়গা। তার ভিতরে তো গান তো শুনি, হয়তো অত বেশি না গান স্পেসিফিক। কখনো মনে মনে? না, আমি গান গাইতে পারি না। আমি কবিতা ওভাবে ভালো লিখতেও পারি না, বলতেও পারি না। সিনেমা আমি সবই দেখি। এখন কোনো সিনেমা বাদ রাখি না। বাংলা সিনেমা, কোরিয়ান ড্রামা, মালয়েশিয়ান সিনেমা। আর আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে যে আমাদের ফুটবল নিয়ে কিছু ডকুমেন্টারি ভিডিওস করা। নিজেও কি অ্যাক্টিং করতে চান কিনা? কারণ আপনার এতগুলো পরিচিতি, ওটা যোগ হলে খারাপ হয় না? না, সেটা মনে হয় আমার ভাগ্যতে নাই, ওই ট্যালেন্টও নাই। আর ভাগ্যতে হয়তো যদি বুড়া বয়সে কোনো দাদা ওরকম অ্যাক্টিংয়ে চান্স পায়, ওই রোলটা হয়তো আমি ফিট করতে পারবো, বাট তার আগ পর্যন্ত রিয়েলিটি মেনে নিতে হবে। তো আমাদের দর্শকরা আপনার কাছ থেকে জানতে চায়, ঈদ নিশ্চয়ই, উপলক্ষে কিছু শুনতে চায় আপনার কাছ থেকে। নিশ্চয়ই। আমি সকল দর্শকদেরকে সময় টিভির মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদেরকে। আর আমার তরফ থেকে আমি যেটা বারে বারে বলবো, যতটুকু পারেন ফুটবল খেলবেন, আর না খেলতে পারলে অবশ্যই ফুটবল দেখবেন। এই ছিল আমাদের বিশেষ আয়োজন খেলার তারার। সঙ্গে থাকুন সময়ের।